প্লিজ চুপ করো, এভাবে বলো না মেঘ। আমিও যে নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না, বড্ড বেশি ভালোবাসি আমি তোমায়। মায়া মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়ের মনে এক অজানা ভয়। কাব্য কি চুপ করে সব দেখবে, নাকি কিছু করবে সেই ভয়। ভালোবাসা জিতে নাকি জিত, কে জানে কি হবে। এইদিকে বড় বড় অনেকগুলো গাড়ি মায়ের বাড়ির সামনে এসে দাঁড়ায়। পাড়ার মানুষ তো অবাক, এত গাড়ি, তাও আবার মায়েদের বাড়ির সামনে। অনেক রকম গিফট, দামি দামি জিনিস, গহনার অনেকগুলো বক্স, শাড়ি, ফল, মিষ্টি, নানা রকম জিনিস গাড়ি থেকে বের করে মায়েদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। হঠাৎ দরজা নক পড়ায় রিয়া খুলে দিয়ে পুরো অবাক হচ্ছে কি এই ভেবে। রিয়া, কে এসেছে? জানি না বাবা, একটু এদিকে আসবেন কি? মায়ের বাবা এগিয়ে আসে, এসে দেখে তাদের কেউ কিছু না বলেই বাড়ির ভেতরে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে কিছু না বলেই রাখা হচ্ছে। এইসব কি? কে পাঠিয়েছে? পেছন থেকে কাব্যের দাদিমা বলে ওঠে। আমার কথা রাখা হচ্ছে এসব। বাবা, উনি কাব্যের দাদিমা। বলেছিলাম না, উনি সে। ওহ, আসসালামু আলাইকুম। আসুন, ভেতরে আসুন। রিয়াদ চৌধুরীও ভেতরে আসে। আমার ছেলে রিয়াদ চৌধুরী কাব্যের বাবা। ও আচ্ছা, বসুন প্লিজ। মেহেরের মা, তাড়াতাড়ি আসো আর রিয়া নাস্তার ব্যবস্থা করো। না না, এত কিছু করতে হবে না। বাড়ির সবাই কই? সবাইকে ডাকুন। বাবার ইশারায় রিয়া মেহের আর মেহের মাকে ডাকে। আর মায়া? আসলে মায়া তো বাড়ি নাই, একটু পরেই এসে যাবে। ফোন দিয়ে দেখুন কই আছে। রিয়া মায়াকে কল দেয়, তাড়াতাড়ি বাসায় আসতে বলে। মেঘ মায়াকে দিয়ে যেতে লাগে, কিন্তু সে মানা করে, কারণ মেঘ এখনো তার মায়ের সাথে দেখা করেনি। এসে মায়া বাড়ির সামনে এসে অবাক, এত গাড়ি দেখে। এত গাড়ি আমাদের বাড়ির সামনে কে এসেছে? মায়া ভেতরে ঢুকতে দেখে দাদিমা আর কাব্যের বাবা। ওই তো এসেছে আমার মায়া। আসো, বসো আমার পাশে। মায়া মুচকি হেসে দাদিমার পাশে বসে। দাদিমা একটা বক্স খুলে মায়ের হাতে চুড়ি পরিয়ে দিতে লাগে। সবাই অবাক হয়ে আছে। এ কি করছেন দাদিমা? আমার নাত বউকে বরণ করছি। মায়া উঠে দাঁড়ায়। মানে, বুঝলাম না খালাম্মা। মায়াকে আমার কাব্যের বউ করে নিতে চাই। এই প্রস্তাবে আমি রাজি নই। মানে, তুমি কাব্যকে পছন্দ করো না? না, কখনো না। কাব্য চৌধুরীকে শুধু একজন ভালো বন্ধু ভেবেছি আমি, এর চেয়ে বেশি কিছুই না। ভালো বন্ধুই ভালো জীবনসাথী হতে পারে। মায়া, আমার দাদুভাই অনেক ভালোবাসে তোমাকে, রানীর মতো রাখবে। তোমার কোনো কমতি হতে দিব না। আমি এই বিয়ে কখনো করতে পারবো না দাদিমা, মাফ করবেন আমায়। এই প্রস্তাব আমি ফিরিয়ে দিলাম। আপনি কিছু বলুন। আমি অন্য কাউকে ভালোবাসি দাদিমা, বিশ্বাস করুন। তাকে ছাড়া এক মুহূর্ত আমি নিজেকে ভাবিনি। আমার ফ্যামিলি পর্যন্ত জানে, রাজিও আছে তারা আমাদের বিয়েতে। জিজ্ঞেস করুন আমার বাবাকে। দেখুন, আপনারা হয়তো জানেন না তাই প্রস্তাব নিয়ে আসলেন, কিন্তু মায়ার সাথে বিয়ে ঠিক হয়ে আছে অন্য একজনের। সে কি অনেক ধনী, অনেক প্রভাবশালী? সে এমন কেউ নয়, কিন্তু সে আমার মেয়েকে অনেক ভালোবাসে। তার বুক ভরা ভালোবাসা আমার মেয়ের জন্য। আর টাকা অর্থ এইসব দিয়ে সব কেনা যায়, কিন্তু ভালোবাসা না। আমার মেয়েকে মেঘ রাজরানী করে রাখবে, তা আমি জানি। মায়ের পরও কি দাঁড়িয়ে থাকবে? চলো এখান থেকে। আমার দাদুভাই অনেক আশা নিয়ে বসে আছে। রিয়া, তাকে কি জবাব দিব আমি? মা মায়া এ বিয়েতে রাজি না, সে অন্য কাউকে চায় এখানে। এ তো ভাবার কি আছে? প্লিজ চলো এখান থেকে। আমার বাড়ির বউ তুমি হবে মায়া। আমার দাদুভাইকে আমি কথা দিয়েছি, আর তাই হবে। বউ সেজে রেডি থাকিও, অনেক জলদি নিতে আসবো আমার কাব্যের বউ করে নিতে। দাদিমা এই বলে চলে যায়। কাব্যের বাবাও চলে যায়। সবাই যেন থমকে যায় দাদিমার কথায়। উনি কি হুমকি দিল এটা? উনি কি হুমকি দিয়ে গেল আমাদের? মায়া, মেঘকে ফোন দে আর বল ওর মাকে নিয়ে যেন কালকেই আমাদের বাসায় আসে। তোদের বিয়ে আমি অনেক জলদি দিয়ে দেব। মায়া খুব ভয় পায়, তার বাবাকে জড়িয়ে ধরে বলে ওঠে। ভয় করছে বাবা। তোর কোনো ভয় নেই। যতদিন আমি বেঁচে আছি, আমার মেয়ের খুশি কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ ছোট, কেউ তোর খুশি কেড়ে নিতে পারবে না।
আমি আর বাবা সব সময় তোর ঢাল হয়ে থাকবো। মেহেরও মায়াকে জড়িয়ে ধরে। মা রিয়া তারাও মায়াকে জড়িয়ে ধরে। এইদিকে দাদিমা প্রচুর রেগে আছে। বাড়ি ফিরে প্রচুর রেগে বলে, সাহস হয় কি করে তাদের আমার দাদুভাইয়ের প্রস্তাব মানা করার? আমার দাদুভাইয়ের লক্ষ্য একটা, আর তারা কি না তাকে মানা করছে। আমি আগেই বলছি জেনে যাইও, কিন্তু না, তুমি আর তোমার দাদু ভাই একরকম। আর মা কি বলে, আসলে তাকে এই বাড়ির বউ করবে? হ্যাঁ মায়া, এই বাড়ির বউ হবে, আর এটাই শেষ কথা আমার। একজন কাজের লোক দৌড়ে এসে বলে, বড় সাহেব, ছোট সাহেব অনেক রেগে বাড়ি ফিরে আর নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনেক ভাঙচুরের আওয়াজ আছে, কিন্তু খোলে না। দাদিমার কাব্যের বাবা এই শুনেই ভয় পেয়ে যায়। দৌড়ে উপরে ওঠে। কাব্যের রুম নক দিতেই থাকে, কিন্তু কাব্য খুলছে না। দাদুভাই দরজা খোলো। কাব্য দরজা খুলে অনেক হয়েছে, এসব এখন খুল। কাব্য যেন কিছুতেই দরজা খুলছেই না। কাব্যের বাবা একজন কাজের লোককে বলে তাড়াতাড়ি যেন এই রুমের চাবি নিয়ে আসে। চাবি আনার সাথে সাথে দরজা খুলে দেখে পুরো রুমের অবস্থা খারাপ। সব জিনিস ভেঙে চুরমার করেছে কাব্য। রক্ত দেখে যেন দাদিমা খুব ভয় পায়। বারান্দায় দাঁড়িয়ে আছে কাব্য, হাত থেকে রক্ত পড়ছেই। দাদিমা তাড়াতাড়ি গিয়ে একটা কাপড় দিয়ে হাত মুড়িয়ে বলে, কি করছিস এটা দাদুভাই? অনেক সুন্দর লাগছে তাই না আমার মায়াকে? কাব্য তার রক্ত দিয়ে মায়ের ছবি আঁকে। কাব্যর বাবা এ দেখে যেন খুব ভয় পেয়ে যায়। যে ছেলেকে সামান্য আঁচ আসতে দিত না, সে আজ নিজের হাত কেটে একটা মেয়ের ছবি এঁকেছে। কতটা পাগল হলে এই মেয়ের জন্য এমন করে? এসব কি? কাব্য তার বাবার দিকে তাকিয়ে বলে, আপনি তো সব কিছু এনে দিতে পারেন রিয়া চৌধুরী, প্লিজ আমার মায়াকে আমার কাছে এনে দিন। কিছু চাই না আমি, শুধু আমার মায়াকে চাই। ছোট থেকে মায়ের ভালোবাসা হারিয়েছি, কিন্তু আমি মায়ার ভালোবাসা হারাতে চাই না। কাব্য, আগে রক্ত বন্ধ করতে হবে, অনেক রক্ত গেছে, মেডিকেলে চল। না, আমি কোথাও যাব না যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে মায়া এনে দেবেন। দাদুভাই, যত কিছুই হোক না কেন মায়া তোর বউ হবে, কারো না। এবার চল। কাব্যর বাবা চুপ থাকে কিছুক্ষণ, আবার বলে ওঠে, তুই যখনই ওই মেয়েকে চাস, তাহলে ওই মেয়েকে আমি তোর বউ করে আনবো। এর জন্য যত টাকা লাগুক, যত পাওয়ার লাগুক, আমি সব করব। কাব্যর মুখে একরাশ হাসি। সে তার বাবাকে জড়িয়ে ধরে এই শুনেই। দাদিমা যেন পুরো অবাক, কাব্য তার বাবাকে জড়িয়ে ধরেছে দেখে। কাব্যর বাবার খুশি ঠিকানা তো নেই যে তার ছেলে আজ তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কাব্য কিছু বলছে না। অতিরিক্ত রক্ত যাওয়ায় সে বেহুশ হয়ে পড়ে। মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। মেডিকেলে ভর্তি করিয়ে দেয় কাব্যকে। কাব্যর বাবা তার মাকে বলে, যত কিছু হোক না কেন, মা মায়াকে আমার কাব্যের বউ করে আমি আনবো। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। পরের দিন মায়ের বাবা অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে বসতে না বসতে ম্যানেজার এসে মায়ের বাবার হাতে একটা লেটার ধরিয়ে দেয়, যেখানে লেখা আছে তার আর চাকরি নেই। অপরাধ কি জানতে চাওয়ায় কিছুই বলেনি। মনটা খুব খারাপ হয়ে যায়, চোখে পানি এসে জমে যায়, তবুও পড়তে দেয় না। মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। কি গো, এই সময় তুমি অফিস থেকে আসলে যে? শরীর কি খারাপ লাগছে নাকি? না, এমন কিছু না। রিয়া, তোমার বাবা এসেছে, ওনার জন্য চা নিয়ে আসো। না, আমার কিছু লাগবে না। মায়ের বাবা এই বলে নিজের রুমে চলে যায়। মায়ের মাও পিছনে পিছনে যায়। কি হয়েছে? আমার চাকরিটি আর নাই। মানে? কিন্তু কেন? এত বছর ওইখানে চাকরি করলে, আর এইভাবে হুট করে চাকরি চলে গেছে? জানি না আমি। ম্যানেজার সাহেব এসেই বলেছে চলে যেতে, আমার চাকরি নাই। খুব টেনশানে আছি, কি করব। ছেলেটার উপরে পুরো সংসারের দায়িত্ব পড়লে কিভাবে সামলাবে সে? এর মধ্যে মায়ার বিয়ে, আমি জানি না কিভাবে সব করব। কিছু হবে না, দেখিও, সব ঠিক হয়ে যাবে, দেখিও। মায়ের বাবা অনেক ভেগে পড়ে। এই দেখে মায়ের খুব কষ্ট হচ্ছে, তবু তিনি সান্ত্বনা দিচ্ছে। এইদিকে মায়া মেঘের হাত শক্ত করে ধরে বসে আছে পার্কে। মেঘ, খুব ভয় করছে আমার। দূর পাগলি, ভয়ের কিছু নাই, আমি আছি তো, সব ঠিক করে দেব। কাব্যের দাদিমা যেভাবে কাল বলে গেছে, এটা শুনে তো আরো বেশি ভয় লাগছে আমার।
মায়া, তোমার গায়ে কোনো আঘাত আমি আসতে দিব না, বুঝলে? মায়ের সাথে কথা বলেছি, আজকেই মা তোমাদের বাড়ি যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাবে। তারপর দুজনে মিলে সুখে সংসার করব আর হানিমুনে যাব ভাবছি। তোমার প্রিয় কুয়াকাটা যাব। আহা, কি সুন্দর মুহূর্ত হবে। মায়া কিছুক্ষণ হাসে মেঘের এমন পাগলা কথা শুনে। আমার মায়ার মুখে এই মায়াবী হাসি বেশি মানায়, বুঝলে? একদমই বাংলার। পাস করে রাখবে না, পুরো পেতনি লাগে। মেঘের কথা শুনে মায়া মেঘকে মারতে শুরু করে দেয়। ওইদিকে কাব্য আগে থেকে অনেকটা সুস্থ, রক্ত বেশি যাওয়ায় শরীর দুর্বল। তার ফোনে কল আসে, কেউ একজন জানায় মায়া মেঘের সাথে পার্কে আছে। কথাটা শুনে যেন প্রচুর রাগ লাগে কাব্যের। তাড়াতাড়ি উঠে চলে যায় পার্কে। ফুল স্পিডে ড্রাইভ করে আসে কাব্য। চারপাশে খুঁজতে লাগে একটা টেবিলে মায়ার মেঘকে বসে থাকতে দেখে দুজনই হাসছে। এই দেখে যেন কাব্যের মাথা প্রচুর গরম হয়। মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। কাব্যকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায় মায়া। কে আপনি? মায়া শুধু আমার, ওকে? ওর থেকে দূরে থাকবে তুমি, না হলে। না হলে কি করবে না? ও হ্যাঁ, আপনি সে বড়লোক বাপের জেদি ছেলে কাব্য চৌধুরী। বাহ, মিস্টার টাকার গরম তো ভালোই দেখাচ্ছে তিনি। টাকার গরম তো এখনো দেখাই নাই, বাট অনেক জলদি দেখাবো। মেঘ কথাটা শুনে যেন রেগে যায়। কাব্য সামনে এসে দাঁড়ায়। শুনেন, ভালোভাবে বলছি, মায়া আমার ভালোবাসি। আমরা একে অপরকে অযথা ঝামেলা করব না। ভালো লাগতেই পারে, সমস্যা নাই, কিন্তু উপর ব্যক্তি আপনাকে ভালো লাগতে হবে। কাব্য চৌধুরী যা চায় তা পায়, আর মায়া আমার, শুধু আমার। সে নিজের ইচ্ছেই আমার হবে, না হয় না হয় কি? না হয় জোর করে নিজের করব। কথাটা বলার সাথে সাথেই মেঘ কাব্যকে ঘুষি দেয়। আশেপাশের মানুষও ভিড় করে। মায়া তো ভয়ে শেষ। মেঘের হাত ধরে বলে, মেঘ প্লিজ এমন করো না, প্লিজ ছেড়ে দাও। কাব্য উঠে মেঘকে মারা শুরু করে দেয়। মায়া কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। কয়েকজন লোক এসে তাদের আলাদা করে। আমার মায়ার দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো আমি। তুই বড় লোক হোস বা হোস, আমার কি যায় আসে না, বুঝলি? তোর সাহস হয় কি করে কাব্য চৌধুরীর গায়ে হাত তোলার? তোকে আমি ছাড়বো না। মায়া ভয়ে মেঘকে ওইখান থেকে টেনে নিয়ে আসে। এদিকে কাব্যের হাতের ব্যান্ডেজ থেকে রক্ত পড়া শুরু করে। কাব্য প্রচুর রেগে বলে, আমার গায়ে হাত তোলার পরিণাম কতটা খারাপ হবে তুই এখন বুঝতে পারবি। কাব্য কাকে যেন ফোন দেয়। মায়ের সাথে একটা ছেলে গেছে, তার পুরো ডিটেলস আমার চাই, ব্যাস। ফোন কেটিয়ে বলে, অনেক জলদি তুই আমার আর আমার মায়ার মাঝ থেকে সরে যাবি। মায়া আমার, শুধু আমার। এইদিকে মেঘের ঠোঁট কেটে যায়। গালে প্রচুর ব্যথা পেয়েছে। কি দরকার ছিল? হ্যাঁ, ওই বিয়াদব ছেলের সাহস কি করে তোমাকে আর বলার? মেঘ প্লিজ শান্ত হও। মায়ার খুব কান্না পাচ্ছে। এই ভেবেছে কি হচ্ছে সব। কত সুন্দর তো ছিল তার লাইফ, কোনো ঝামেলা পর্যন্ত ছিল না। কিন্তু এখন তো এমন ঝামেলা হচ্ছে যে বলার বাহিরে। মায়া মেঘকে মেঘের বাড়ি নিয়ে আসে। মেঘের মা মেঘকে এইভাবে দেখে অনেক ভয় পায়। তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মেঘের? কিভাবে এত আঘাত পেলি তুই মেঘ? আন্টি আগে ওকে ওষুধ লাগাতে হবে, আমি সবটা বলছি। মেঘের মা তাড়াতাড়ি ঔষধ আনে, মেঘকে লাগিয়ে দেয়। মেঘ প্রচুর রেগে আছে। তার রাগ যেন বেরিয়ে যাচ্ছে। কি হয়েছে বলবে কি কেউ আমাকে? মাম্মা, তুমি আমার আর মায়ার বিয়ের ব্যবস্থা করো। 2 দিনের মধ্যে বিয়ে করে কোনো অনুষ্ঠান লাগবে না, জাস্ট ফ্যামিলি মেম্বার ছাড়া। হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলবি? তেমন কিছু নাই, জাস্ট কয়েকজন লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে, ব্যাস। মেঘ, আমি সব সময় বলি রাগ জেদ এসব কিছু ঠিক না, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কেউ রাগ জেদ আর তুই তো রাগী জেদি কোনোটা না, তাহলে সামান্য কথা কাটাকাটিতে এত রাগ? মা, এমন কিছু না, জাস্ট সামান্য ব্যাপার, বাদ দাও। মায়া চুপ করে আছে। ভাবছে মেঘ কেন তার মাকে সত্যি বলেনি। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মায়া তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মেঘের মা চলে যায়। তুমি আন্টিকে মিথ্যে কেন বললে?
মাম্মাকে যদি সত্যি বলতাম তাহলে উনি খুব চিন্তা করতো। আর ছোট থেকে সবসময় মাম্মা কষ্ট পেয়ে এসেছে দেখেছি, আর দিতে চায় না। এই সমস্যা আমি একা সামলিয়ে নিব। ব্যাস, মাম্মাকে কিছু বলিও না প্লিজ। মেঘের রিকোয়েস্ট করায় মায়ার কিছু বলে না। মায়া কিছুক্ষণ পর তার বাড়ি চলে যায়। গিয়ে শুনে বাবার চাকরি চলে গেছে। মনটা যেন খুব খারাপ হয়ে যায়। তাদের একমাত্র ভরসা এখন মেহের। সবাই একসাথে বসে আছে। বাবা, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হবে। আর তোমারও তো বয়স হয়েছে, আর কত চাকরি করবে কি? এখন একটু দায়িত্ব আমাকেও দাও প্লিজ। হ্যাঁ বাবা, আপনি সারা জীবন অনেক করেছেন আমাদের জন্য, এখন আমাদের একটু করতে দেন। আপনার ছেলের দোকান তো ভালোই চলছে, ব্যাস আমাদের ছোট্ট সংসারটা ভালোভাবেই কেটে যাবে। জানি না কেন এমন হলো। আর তো একটা বছর যদি এই 1 বছর চাকরিটা করতে পারতাম তাহলে সম্মানের সাথে আসতে পারতাম মাথা উঁচু করে। এইভাবে মাথা নিচু করে অপরাধীর মতো আসতে হতো না। বাবা প্লিজ একদম চোখের পানি ফেলবে না। তুমি অভিযোগ বক্সে অভিযোগ জানাও, বিনা কারণে কেন তারা চাকরি থেকে বের করেছে। কোনো লাভ নাই, কারণ উপর থেকে নাকি অর্ডার এসেছে। পুরো পরিবার যেন চিন্তায় পড়ে যায়। আমার উপর কি একটু ভরসা নেই বাবা? প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। তুমি তো বলো যা হয় ভালোর জন্য হয়, তাহলে ভেবে নাও এখানেও হয়তো ভালো লুকিয়ে আসি। হ্যাঁ বাবা, এমনটাই হবে, দেখো। মায়ের বাবা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসে, ভিতরে কষ্টগুলো লুকিয়ে রাখে। পরিবার সবাই একটু হাসে। মায়ার মেহের 2 ভাই বোন আজ কিচেনে রান্না করছে। এই দেখে মায়ের মা আর রিয়া হাসে। মায়ের বাবা বুঝতে পারে তার মন ভালো করতে ছেলে মেয়েগুলো এমন করছে। দেখলে আজ তোমার ছেলে মেয়েরা অনেক রান্না করছে। দেখলাম, ওরাই তো আমার খুশির কারণ। মা, যাই বলেন না কেন, আমার কিচেনটা এরা ভাই বোন মিলে কি করেছে দেখেন। রিয়ার কথা শুনে মায়ার মা বাবা হেসে দেয়। কিছু সময় পর মায়ার মেহের খাবার টেবিলে সাজিয়ে তার বাবাকে বসিয়ে বলে, কেমন হয়েছে জানান প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরো খাবার আমি একাই করেছি। মায়াতে শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই ভাই একদম মিথ্যা বলবি না। এত কষ্ট আমি করলাম, নিজে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম দিছে, আর এখন উনি রান্না করছে সব। আহা, কত মিথ্যাবাদী। কেউ রান্না করে নাই, সব রান্না আমি করেছি। এই তো আসছে একজন। সবাই একসাথে হেসে ওঠে। ওই সময় মেঘ আর তার মা আসে। না না, আসুন মায়া, ওনাদের জন্য খাবার দাও। সবাই একসাথে খাবো আজ। মেঘ বসো বাবা। সবাই একসাথে খেতে বসে। হাসাহাসিতে মেতে ওঠে আজ পুরো পরিবার। খাওয়া শেষে সবাই একসাথে কথা বলছে। মায়ার বাবা একটু চুপ থাকে, ভাবে এইটাই ঠিক। আপনাদের খুশি, আপনাদের বউ, আপনারা যখন ইচ্ছে নিয়ে যান। আমার একটা মাত্র মেয়ে, এইভাবে বিদায় দিব? আন্টি, অনুষ্ঠান পরে হবে, আর যত ইচ্ছে শখ তখন না হয় পূরণ করিয়েন। হ্যাঁ, মেঘ ঠিক বলেছে, এখন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই বেটার। সবাই বিয়ে ঠিক করে। মেঘ আর মায়া তো অনেক খুশি। পরিবারের ইচ্ছেতে 2 দিন পরই তাদের বিয়ে। রাতের প্রায় 2টা বাজে। মেহেরের ফোন সে কখন থেকে বেজে ওঠে। উফ, মেহের কল রিসিভ করবে, কখন থেকে বেজেই যাচ্ছে। এত রাতে কে কল দিয়েছে তোমায়? কোনো মেয়ে না তো? মেহের উঠে বসে। গলটা ধরতে দাও, তারপর দেখি কোনো সুন্দরী মেয়ের কণ্ঠ কিনা। রিয়া রেগে যায় মেহেরের কথা শুনে। মেহের কল রিসিভ করে, যেন পুরো থমকে যায়। নিচে বসে পড়ে, চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেহের, কি হয়েছে? সব শেষ সিয়া, সব। কি হয়েছে বলবে তো? দোকানে আগুন লেগেছে, আমার সব রিয়া, সব কিছু আজ শেষ। রিয়া যেন কথাটা শুনেই পুরো শকড। মেহের তাড়াতাড়ি উঠে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রিয়া বাড়ির সবাইকে ডেকে তোলে। সবার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। এই কি থেকে কি হলো? সবাই যায় দোকানে। আগুন এত লেগেছে যে দোকানে সব পুড়ে ছাই হয়ে গেছে। মেহের কান্নায় ভেঙে পড়ে। রিয়া, মায়ার মা সবাই কান্না করছে। মায়ার বাবা মেহেরকে শক্ত করে ধরে। বাবা, আমার স্বপ্নের উপর পড়ে যাচ্ছে,
প্লিজ বাবা, পড়তে দিও না, আগুন নেভে দাও বাবা। এদিকে গাড়িতে বসে বসে সবকিছু দেখছে কাব্য। মুচকি হেসে বলে ওঠে, তোমাকে আমার কাছে আসতেই হবে মায়া, তুমি আমার কাছে আসতে বাধ্য হবেই। মাত্র তো শুরু মায়া, তোমার সব পথ আমার দিকে হবে এমন অবস্থা আমি করব। টাকা আর পাওয়ার দিয়ে সব করা যায়, সব। কাব্য হাসতে থাকে তার জিতে, আর মায়া কান্না করে পরিবার এভাবে ভেঙে যেতে দেখে। কাব্যর জিত রাগ যেন এখন আরো বেশি বেরিয়ে যাচ্ছে। জিদে সে অন্যের ক্ষতি করছে তা পর্যন্ত সে দেখছে না, তার কাছে শুধু এখন এক জিদ চেপে বসেছে, মায়াকে তার করার। এদিকে রাতে সবাই বাড়ি ফিরে আসে, দোকানের আগুন নিভে যায়, সবকিছু যেন থমকে আছে। মেহের যেন নিজের মধ্যেই নেই, এত কষ্ট করে সে দোকানটা এইটুকু এনেছে, কি করবে এখন ভাবছে। তার মধ্যে তার বাবার চাকরি পর্যন্ত চলে গেছে। এইসব কি হচ্ছে আমাদের সাথে? সব কিছু এইভাবে একদিনে শেষ হয়ে গেল। একদিকে ওনার চাকরি চলে গেছে, অন্যদিকে আমার ছেলেটার এত দিনের কষ্ট করা এত শখের দোকানটা পর্যন্ত আজ পুরে ছাই হয়ে গেল। কি করব আমরা? মায়া কিছু বুঝতে পারছে না এই তাদের সাথে কি হচ্ছে। একদিনে এত কিছু কেন জানি খুব বেশি এখন ভয় করছে। মায়ের বাবাই চিন্তায় যেন পুরো ডুবে যায় পরিবারের এমন হাল দেখে। কিছুক্ষণ পর কাব্য মায়ার বাসায় আসে। কাব্যকে দেখে মায়া প্রচুর রেগে যায়। আপনি এখানে এসেছেন কেন? হ্যাঁ, মায়া, আমি শুধু মেহের ভাইয়ের অবস্থা জানতে আসছি। দোকান পুড়ে গেছে শুনে খুব কষ্ট লাগলো, তাই ভাবলাম সবাই হয়তো অনেক কষ্টে আছে, একটু এগিয়ে তাদের। কাব্য কিছু বলার আগে মায়া বলে ওঠে, একটু গিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা লাগিয়ে আসি, তাই না? এমন মোটেও না, তুমি আমাকে ভুল বুঝছো মায়া। আহা মায়া, প্লিজ এখন এইসব বাদ দে। রিয়া, তুমি গিয়ে কিছু খেয়ে নাও, আর মেহের আর তোমার বাবাকেও দাও। মা, আপনার তো ওষুধ আছে, আপনি আগে কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। গলা দিয়ে এই মুহূর্তে পানিও নামবে না রিয়া। আন্টি, আমি জানি আপনাদের যে ক্ষতি হয়েছে তা আমি কখনো ক্ষতিপূরণ দিতে পারবো না। আপনারা অনেক কষ্টে আছেন এই মুহূর্তে, এই বলা কি ঠিক আমি জানি না, তবুও বলছি যে। ও, এখন আমাদের বিপদের সুযোগ নিয়ে আমার সাথে বিয়ের প্ল্যান করছেন? তুমি বড্ড বেশি আগে কথা বলো, চুপ করে থাকো। কাব্য মায়াকে চুপ করিয়ে দেয়। মায়ার বাবার কাছে গিয়ে বসে। আঙ্কেল, যদি আমি আপনাদের দোকান পুনরায় আবার আগের মতো করে দেই, নতুন দোকানের ব্যবস্থা করে দেই, তাহলে কি কোনো অসুবিধা হবে? না কাব্য, এমন হয় না। আমরা ঠিক আমাদের দোকানটা আবার আস্তে আস্তে গড়ে তুলব। হ্যাঁ বাবা, আমরা করে নেব। কিন্তু আমার পুরো কথা শুনুন আপনারা। কোনো কথা শোনার প্রয়োজন নেই, আপনি প্লিজ চলে যান। কাব্য মায়ের কথায় পাত্তা না দিয়ে বলে, আমিও যদি টাকাগুলো লোনে দেই আর আপনারা দোকান ভালোভাবে যখন চলবে আস্তে আস্তে টাকাগুলো আমাকে ফিরিয়ে দেবেন। দেখুন, আমি টাকা শুধু ধার দিচ্ছি, একেবারে নয়। আপনাদের এই সমস্যার মধ্যে যদি পাশে দাঁড়াতে পারে তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। কেন? আমাদের তো সাহায্য করতে উঠে পড়েছো তুমি। কারণ আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, তাই সে আমার না হলেও সারা জীবন তাকেই ভালোবেসে যাব। তাই আমি চাই না সে কষ্ট পাক। হ্যাঁ, জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো বাসি। আমার বোনের দিকে চোখ দিয়েও তাকাবে না কাব্য। আমাদের সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নেব, তোমাকে এত সাহায্য করতে হবে না। বলেছ, ধন্যবাদ অনেক। রিয়া, কাব্যকে চা দাও। চা খাওয়ার পর সে চলে এলে দরজা ভালোভাবে লাগিয়ে দিও। মেহের কথাটা বলে মায়ের হাত ধরে তার রুমে চলে যায়। কাব্যর প্রচুর জিদ উঠে, প্রচুর পরিমাণে রাগ ওঠে তার। মেহের এইভাবে তাকে বলবে সে ভাবেনি, ভেবেছে তার সাহায্য নেবে, কিন্তু না, নেয়নি, উল্টো তাকে অপমান করেছে। এই ভেবেই যেন তার গায়ে আগুন জ্বলছে। কাব্য এখান থেকে বেরিয়ে আসে, গাড়িতে বসে বসে ভাবে। এইভাবে হবে না, অন্য কিছু ট্রাই করতে হবে।
কাব্যর মাথায় অন্য প্ল্যান আসে। সে খেয়াল করে রিয়া দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে সে গাড়ি থেকে বেরিয়ে রিয়াকে ডাক দেয়। রিয়া ভাবি, একটু এদিকে আসবেন প্লিজ। কি বলুন? আমি জানি আমার অফার ভালো লাগে নাই কারো, আসলে আমি শুধু সাহায্য করতে চেয়েছি, আর কিছু না। আর আমারও লাইফ আছে সুন্দর। আপনার যদি বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে, যদি মেহের ভাই এখন এভাবে হাল ছেড়ে বসে, তাহলে কিভাবে আপনাদের লাইফ সুন্দর হবে? পরে আপনার বিয়ের গহনা বিক্রি করতে হবে, বাপের বাড়ি থেকে টাকা আনতে হবে, আরও কত কি। রিয়া একটু ভাবতে থাকে যে কাব্যের কথা তো মিথ্যে নয়। আমি শুধু জাস্ট টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছি। দোকান একবার সুন্দরভাবে চলে, না হয় আমাকে ফিরিয়ে দেবেন। আপনি যা বলছেন ঠিক বলছেন। এদিকে বাবার চাকরি নেই, তারও দোকান পুড়ে গেছে। এর মাঝে কাল মায়ার বিয়ে, কিভাবে কি হবে কে জানে। মায়ার কাল বিয়ে শুনে কাব্যর মাথা পুরো খারাপ হয়ে যায়। কাল মায়ার বিয়ে মানে? হ্যাঁ, কাল মেঘ আর মায়ার বিয়ে। কাজী সাহেব আসবে, আর পরিবারের লোক, আর কেউ না। রিয়া সরল মনে সব বলে দেয়। এদিকে কাব্যর রাগ যেন দ্বিগুণ বেরিয়ে যায়। কাব্য যেতে লাগে। রিয়া বলে ওঠে, আচ্ছা কাব্য ভাইয়া, আমি মেহেরের সাথে কথা বলবো, ওনাকে বোঝাবো আপনার অফারটা যেন নেয়। ওকে ভাবি, আমি আসি। কাব্য এই বলে অনেক স্পিডে ড্রাইভ করে। মেঘ আর মায়ার কাল বিয়ে শুনে যেন প্রচুর রাগ ওঠে। বাড়ি গিয়ে হলরুমের সব জিনিস ভাঙচুর করা শুরু করে দেয়। সবকিছু যেন তার শেষ হয়ে গেছে এই মনে হচ্ছে। মায়া শুধু আমার, শুধু আমার, আর কারো সে হতেই পারে না, কারো হতেই দেব না আমি। দাদিমা আর কাব্যর বাবা দৌড়ে আসে। কি হয়েছে দাদুভাই? কাল মায়ার আর ওই ছেলের বিয়ে দাদিমা। আমি পারবো না আমার মায়াকে অন্যের হতে দেখতে। শান্ত হ তুই দাদুভাই। কাব্য তার বাবার কাছে গিয়ে উঁচু গলায় বলে ওঠে, আপনি বলেছিলেন রিয়া চৌধুরী আমাকে আমার মায়া এনে দেবেন। কি হলো? কই এনেছেন? দেখেন, কাল তার বিয়ে, আর আমি শূন্য হাতে। আপনি থাকতে কিভাবে এসব হচ্ছে? কখন হবে তার বিয়ে? কাল। রিয়াদ কি হবে এখন? এখন যা হবে সব আমার অনুযায়ী হবে দাদিমা। কাল বিয়ে হবে ঠিকই, কিন্তু মায়া আর মেঘের নয়, মায়া আর আমার। কাব্য কথাটা বলে চলে যায় রুমে। দাদিমার রিয়া চিন্তায় পড়ে যায়। কাব্য এখন কি করবে? আবার যদি সে ভুল কিছু করে বসে তখন? এইদিকে মায়া তার ভাইয়ের হাত ধরে বসে আছে। ভাই সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে ভাই, দেখো সবকিছু আগের মতো হয়ে যাবে। জানি রে, সব ঠিক হবে। যেখানে আমার সাপোর্ট হিসেবে আমার পুরো পরিবার আছে, সেখানে খারাপ কিছু কি হতে পারে বল? কখনো হবে না। মায়ের মা আর বাবাও আসে। এখন আমাদের বিপদের সময়, আমাদের এখন একে অপরের পাশে ডাল হয়ে থাকতে হবে, বুঝলি? আমার মন বলছে সব কিছু ঠিক হবে অনেক জলদি। হ্যাঁ মা, সব ঠিক হবে ইনশাল্লাহ। মায়ের বাবা মা ভাই সবাই একে অপরকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ে। মায়া বলে ওঠে, বাবা আমি মেঘকে কল করে বলে দিই যে এই বিয়ে এখন হবে না, আরও পরে। না মায়া, বিয়েটা কালকেই হবে। এই বিপদের সময় এসেছে, ঠিক চলে যাবে। আমি চাই না আর কোনো বিপদ আসুক। তোর আর মেঘের বিয়ে যত তাড়াতাড়ি হবে তত ভালো। হ্যাঁ মায়া, বাবা ঠিক বলেছ। এই বাহারে সবার মুখে একটু হাসি বলেও ফুটবে, আর সবার আদর আগ্রহ আমি পাবো। একা ঠিক তুই বিদায় হলে তোর রুমে আমি গিয়ে ডান্স করবো সব সময়। সবাই হেসে দেয়। মনেই হচ্ছে না যে তাদের মনে এত কষ্ট লুকিয়ে আছে। কেউ কাউকে বুঝতেই দিচ্ছে না তারা কষ্টে আছে। পরের দিন আজ মায়ার মেঘের বিয়ে, এই জন্য বাড়িতে সামান্য আয়োজনের ব্যবস্থা করে। মায়াকে রিয়া আর মায়ার মা সাজায়। পার্লারে মেয়ে ডাকে না, যদি কাব্য বা তার পরিবার জেনে যায় সেই ভয়ে। মেহের আর মায়ের বাবা ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই মিলে আজ রান্না করছে, তাদের আদরের মেয়ের বিয়ে বলে কথা। ওইদিকে মেঘ শাওয়ার নিয়ে এসে রেডি হচ্ছে। কাবিয়া গিয়ে মেঘের সামনে দাঁড়ায়। মাম্মা কিছু বলবে কি? খুব ইচ্ছে ছিল তোর বিয়ে ধুমধাম করে দেব, কিন্তু দেখ
এমনভাবে হচ্ছে যে কাউকে জানাতেও পারছি না। মামা বর রেডি, বউ রেডি, কাজীও রেডি, তাইলে মানুষ দেখিয়ে কি লাভ বলো? চুপ কর ফাজিল। সব মায়ের এটাই ইচ্ছে থাকে তার ছেলের বিয়ে ধুমধামভাবে দেওয়ার। হুম, বুঝছি। কিন্তু আমি অনেক হ্যাপি যে তুই হ্যাপি। আমার আর কিছু চাই না। লাভ ইউ মাম্মা। আর আজ আমি আমার ভালোবাসাকে নিজের করে নিতে যাচ্ছি মাম্মা। হ্যাঁ, আজ আমাদের লক্ষ্মী বউটা আমাদের ঘরে একবারে আসবে ভেবেই খুশি লাগছে। আচ্ছা চলো চলো, আমরা বের হই, না হলে হয়ে যাবে। বাহ বৌমা, আসতে না আসতেই এখন থেকেই এমন। জেলাস, বুঝি, হুঁ হুঁ। মেঘের মা হেসে দেয়, মেঘও হেসে দেয়। তারা বের হয়ে পড়ে। এইদিকে কাব্য আজ অনেক সুন্দর করে রেডি হয়। আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আজ তুমি আমার হবে। হ্যাঁ, তোমার ইচ্ছে থাকবে না, কিন্তু তুমি তোমার ইচ্ছেতেই আমাকে বিয়ে করবে মায়া। তুমি আমার ছেলে, আমার আছো, আর আমারই থাকবে। ওইদিকে মায়া লাল বেনারসি শাড়ি পরে মায়ের গহনা পরে। বেশ সুন্দর লাগছে। সিম্পল ভাবে সে আজ বউ সাজে, তবুও তাকে অনেক বেশি সুন্দর লাগছে। হঠাৎ কল বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লেখা থাকে মেঘ। তাড়াতাড়ি কল রিসিভ করে। আমার বউ কি রেডি? ইয়েস জনাব, আপনার বউ আপনার জন্য বউ হয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আমি আমার বউকে নিয়ে যেতে আসছি, অপেক্ষা করো শুধু। অপেক্ষা করছি আপনার। আচ্ছা, একবার ভিডিও কল দেই প্লিজ, একটু দেখি আমার বউকে কেমন লাগছে। জি না, সামনে এসে দেখবেন, এর আগে নয়। মেঘ একটু অভিমান করে বলে, হুম, আমি কে যে আমাকে কল দিবে? হয়েছে, চুপ, তাড়াতাড়ি আসো তো। মায়া কল কেটে দেয়। ফোন রেখে মুচকি হাসতে থাকে, এই ভেবে যে মেঘ আসলেই পাগল একটা। এইদিকে যদি আপনার কথা শেষ হয়ে মেঘ সাহেব, আপনি গাড়ি দেখেন। ওহ সরি মাম্মা। হুম, বুঝছি। এত ডুবে গেছেন যে গাড়ি ডাকতেই ভুলে গেছেন। আমি এখনই নিয়ে আসতেছি সিএনজি। হুম। মেঘ তাড়াতাড়ি সিএনজি খুঁজতে থাকে। সিএনজি নিয়ে এসে দেখে তার মা নেই ওইখানে। চারপাশে খুঁজতে লাগে, কোথাও যেন তার মা নেই। খুব টেনশন লাগে, কই যেতে পারে তার মা। মায়ের ফোনে কল দিচ্ছে, কিন্তু রিং হচ্ছে, ধরছে না। মাম্মা কই যেতে পারে এই সময়? এখন তো ছিল, কই গায়েব হলো? মেঘ চারপাশে আরো খুঁজে, কিন্তু কোথাও যেন তার মাকে পাওয়া যাচ্ছে না। অনেকটা সময় যেন হয়ে যাচ্ছে। কিছু লোক এসে মেঘের পাশে ভিড় করে। মেঘ তার ফোন থেকে তার মায়ের ছবি বের করে দেখিয়ে জিজ্ঞেস করে, ভাই, ওনাকে কি দেখেছেন কোথাও? হ্যাঁ দেখেছি আমি, উনি তো ওইদিকে গিয়েছে। মেঘ ওইদিকে যেতে লাগে। লোকগুলো সুযোগ বুঝে মেঘের মুখে স্প্রে মেরে বেহুশ করে দেয়। এইদিকে মায়ের সে কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু মেঘ আসছেই না। মেঘের ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন অফ আসছে। মায়ের বাবা ভাই সবাই যেন টেনশন করছে। কত সময় হলো, এখনো কেন তারা আসছে না। বাবা, আমি কি দেখে আসবো মেঘের বাড়ি? তারা কেন আসছে না? অনেক সময় যেন পার হয়ে যায়, সবাই যেন টেনশনে পড়ে যায়। মেহেরও মেঘের বাড়ি গিয়ে দেখে আসে তারা নেই, বাড়িতে তালা দেওয়া। খুব বেশি এখন চিন্তা হচ্ছে মেঘ আর তার মা কই এই ভেবে। মায়ার খুব বেশি টেনশন হচ্ছে এই ভেবে যে মেঘ কই গেল। তখন তার ফোনে রিং বেজে ওঠে। ভাবে মেঘ কল দিয়েছে, তাড়াতাড়ি কল রিসিভ করে বলে ওঠে, কই তুমি মেঘ? আসছো না কেন এখনো? আমি কাব্য। আপনি? তোমার ফোন চেক দাও, একটা ভিডিও গেছে দেখো। আপনার এসব ভিডিও দেখার সময় নেই আমার। ভিডিওটা তোমার কাজের, আমার না। প্রয়োজন তোমার মায়া, আমার না। কাব্যর এমন কথা শুনে যেন মায়া থমকে যায়। তাড়াতাড়ি ভিডিও ওপেন করে দেখে মেঘ আর তার মাকে একটা রুমে হাত পা চোখ মুখ সব বেঁধে রেখেছে। এই দেখে যেন মায়ার বুকটা মুচড়ে ওঠে। এইসব কি? তাদের এমন কেন করছেন আপনি? খুব সিম্পল মায়া, তোমার জন্য। আপনি ভুল করছেন, প্লিজ ছেড়ে দিন আপনি তাদের। ছেড়ে দেব, কিন্তু তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে হবে। আমি যা বলবো তা করতে হবে, কাউকে কিছু বলতে পারবে না। যদি বলো তাহলে তাদের লাশ তোমার কাছে আমি পার্সেল করে পাঠিয়ে দেব, মনে রাখিও। না প্লিজ, তাদের কোনো ক্ষতি করবেন না। আমি আসছি এক্ষুনি।
মায়া খুব ভয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। মেহের বাড়ির সবাই জিজ্ঞেস করে, কিন্তু সে কিছু না বলে বেরিয়ে পড়ে। রাত প্রায় 11টা। মায়া তার বাড়ি ফিরে আসে। গলায় ফুলের মালা, চোখ দুটি ফোলা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কই গেছিলি তুই? এত সময় কই ছিলি? কত চিন্তা হচ্ছে আমাদের জানিস তুই? সবাই ঘিরে ধরে মায়াকে। পেছন থেকে কাব্য আসে, তার গলায়ও ফুলের মালা। মায়ের মাকে সালাম করে বলে, দোয়া করবেন না শাশুড়ি মা? শাশুড়ি মা ডাক শুনে যেন মায়ের মা পুরো থমকে যায়। এই কয়েক ঘন্টায় যেন মায়ার পুরো জীবন পাল্টিয়ে দেয়। মায়া চুপ করে দাঁড়িয়ে আছে, চোখের পানি যেন আটকাচ্ছে না তার। মায়ার পুরো পরিবার থমকে যায় মায়াকে কাব্যের সাথে দেখে। মায়া, কই ছিলি তুই? আর মেঘ আর তার মা কই জানতে পেরেছিস? মায়া এখনো চুপ করে আছে। মায়া, বাবা কিছু জিজ্ঞেস করছি, কিছু তো বল। আর তুই কাব্যের সাথে কেন? সে কেন মাকে শাশুড়ি আমা বলছি? মায়া, কিছু তো বল। আরে শালাবাবু, আমি বলছি। কে তোমার শালা বাবু? কেন তুমি? মায়া যদি না, মায়া না, মিসেস মায়া কাব্য চৌধুরী যদি আমার বউ হয়, তাহলে তো তার মা আমার শাশুড়ি, আর তার বাবা আমার শ্বশুর, আর তার ভাই আমার শালাবাবু, তাই না? কি বলো ওয়াইফি? মায়া, ও কি বলছে এইসব? তুই ওর বউ মানে? মায়া, চুপ করে কেন আছিস? দেখ মা, বল সবটা কি হয়েছে? তুই ওকে বিয়ে করেছিস, এইটা কি সত্যি? না, একদম সত্যি না। আমার মেয়ে কখনো এরকম করতেই পারে না। সবাই অনেক বলছে, মায়া এখনো চুপ করে আছে। কাব্য মায়ার কাছে এসে বলে, ওয়াইফি, সত্যটা বলো সবাইকে। সবাই অনেক উত্তেজিত হয়ে আছে। মায়া বল। হ্যাঁ, আমি ওনাকে বিয়ে করেছি। কথাটা যেন সবার কাছে স্বপ্নের মতো। মা তো রেগে মায়াকে মারতে থাকে অনেক। মায়ের বাবা বিশ্বাসই করতে পারছে না মায়া বিয়ে করেছে, তাও আবার কাব্যকে। আমি জানি আমার মায়া এই ছেলেকে কখনো বিয়ে করতে পারে না, আর যদিও করে তার পেশারে করেছে, তাই না মায়া? মায়া শুধু চুপটি করে দাঁড়িয়ে আছে। তুমি তো মেঘকে ভালোবাসতে মায়া, তাহলে কাব্যকে কেন বিয়ে করলে? কাব্যের যেন প্রচুর রাগ ওঠে মেঘের নাম শুনতেই। ভাবি, অতীত নিয়ে কেন পড়ে আছেন? মায়ার বর্তমান আমি, আর ভবিষ্যতও আমি। তো অতীতটা না অফ করুন, ওকে? আর ওয়াইফি, অনেক দেরি হচ্ছে, চলো আমরা যাই তোমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি তো আসলাম, এবার তোমার যাওয়ার বাকি, চলো। কাব্য মায়ের হাত ধরে নিয়ে যায়। পরিবারের সব মানুষ যেন এখনো শকটে আছে। কাব্য ড্রাইভ করছে আর বারবার মায়ের দিকে তাকাচ্ছে। মায়া চুপ করে আছে আর কাঁদছে। চোখের নোনা জলে নিজের কষ্টগুলো বের করছে সে। মেঘের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার সামনে আসছে। কত না স্বপ্ন ছিল তাদের, আর আজ সব স্বপ্ন যেন শেষ হয়ে যায়। কাব্য নামের তুফান যেন তাদের সুন্দর সম্পর্কটা তছনছ করে দিয়ে যায়। কয়েক ঘন্টা আগে কাব্যর কল পেয়ে মায়া তাড়াতাড়ি কাব্যর বলা জায়গায় যায়। কাব্য হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া সিএনজি থেকে নেমে কাব্যর সামনে যায়। কাব্য কিছু বলতেই যাবে, ঠাস ঠাস করে দুটা চড় বসিয়ে দেয়। কলার চেপে ধরিয়ে চিল্লিয়ে বলে ওঠে, সাহস হয় কি করে আমার মেয়েকে আর মাকে কিডন্যাপ করার? আস্তে আস্তে। কাব্য হেসে হেসে মায়ার হাত সরিয়ে বলে, এভাবে চিল্লিয়ে লাভ নাই। যদি আমার মাথা একটু খারাপ হয় বা কিছু, তাহলে এক ইশারায় মেঘ ও তার মায়ের লাশ ও খুঁজে পাবে না। তো আস্তে। দেখেন, ওদের কিছু একদম করবে না প্লিজ। কেন করছেন আপনি এসব? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। মানে? আমি তোমাকে অনেক ভালোবাসি মায়া, অনেক বেশি, অনেক সুখে রাখবো। সত্যি প্লিজ আমার হয়ে যাও। কখনো না। আম- আপনি আপনি যেটাকে ভালোবাসা বলছেন, ওটা কখনো ভালোবাসা না। ওটা জেদ আর পাগলামো ছাড়া আর কিচ্ছু না। আমার ভালোবাসা ভাবো বা আমার জেদ, পাগলামি, যা ইচ্ছে ভাবো, বাট তুমি আমার ছেলে আছো আর থাকবে, এটাই ফাইনাল। এমনটা কখনো হবে না। তোমার কাছে এই মুহূর্তে দুইটা রাস্তা। এক, আমাকে বিয়ে না করে চলে যেতে পারো। দুই, আমাকে বিয়ে করতে হবে। যদি আমাকে বিয়ে না করে যাও,
মেঘ ও তার মায়ের লাশ কাল সকালে তোমার বাসার কুকুরদের না খাবার হয়ে যায়। কাব্য, চিল্লানো অফ করো মায়া, সত্যি বলছি। আর যদি মেঘ আর তার মায়ের জীবনের বিনিময়ে আমাকে বিয়ে করো, তাহলে কাল তারা সকালের সূর্য নিজের বাড়ি থেকেই দেখবে। তারা তাদের বাড়িতে সেফভাবে পৌঁছে যাবে। এখন সিদ্ধান্ত তোমার। মায়া চুপ করে আছে, ভাবছে কি করবে। একদিকে মেঘের ভালোবাসা, অন্যদিকে কাব্যের পাগলামি জেদ। যদি মেঘ আর তার মাকে বাঁচাতে হয়, এই মুহূর্তে কাব্যকে বিয়ে করতে হবে। যদি বিয়ে না করে, তাহলে মেঘ আর তার মাকে খুন করে ফেলবে। মায়ের বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে এই ভেবে যে মেঘের কি অবস্থা। অনেক সময় ভালোবাসাকে বাঁচাতে গিয়ে ভালোবাসার মানুষটিকে রক্ষা করতে নিজের স্বপ্ন, নিজের সুখ, নিজের ভালোবাসা সবকিছু ত্যাগ করে ওই মানুষকে রক্ষার জন্য নিজেকে বিপদের মুখে নিতেও অনেক সময় ভাবা হয় না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভালোবাসার মানে কি, আমি বলবো ভালোবাসা মানে ত্যাগ করার মতো শক্তি নিজের মধ্যে রেখে ভালোবাসায় পাওয়া দেওয়ার নাম ভালোবাসা। প্রেম তো সবাই করতে পারে, কিন্তু ভালো কয়জন বা বাসতে পারে। অনেক সময় আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় ভালোবাসার জন্য, হোক সেটা ছোট বা বড়, হোক ফ্যামিলির কাছে বা অন্য কিছুর কাছে। ভালোবাসতে মনে সাহস নিয়ে বাসতে হয়। ভালোবাসার মানুষের সুখের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসার মানুষটির পাশে না থেকেও তাকে রক্ষা করতে হয়, তার খেয়াল রাখতে হয় সে কেমন আছে। ওইটা জানলে যেন বুকটা জুড়িয়ে যায়। ভালোবাসা মানে ত্যাগ স্বীকার করার আরেক নাম। মায়া কাব্যকে বিয়ে করে নেয় শুধুমাত্র মেঘের আর তার মায়ের জীবন বাঁচাতে। সম্পর্কটুকু কোন দিকে যায় কেউ জানে না। একদিকে মেঘের ভালোবাসা, অন্যদিকে কাব্যের পাগলামি, কোনটার তার অজানা নেই। মায়া তার স্বপ্নের জগতে ডুবে আছে সে কখন থেকে। কাব্য মায়াকে ডাক দেয়। মায়া, আমরা এসে গেছি। মায়ের হুঁশ ফিরে কাব্যের ডাকে। কাব্য গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয়। নেমেই যেন মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। খুব কষ্ট হচ্ছে, খুব বেশি থেকে কষ্ট হচ্ছে, খুব বেশি। কি থেকে কি হয়ে গেল? এই তো হবার কথা, এই তো হবার কথা ছিল না, তাহলে কেন বা এমনটা হলো? এসব চিন্তা যেন মায়াকে নিজের মধ্যে শেষ করে দিচ্ছে। মায়ার হাত ধরতে যাবে কাব্য, মায়া হাতটা নিজের দিকে টেনে নেয়, এক রাগি লুকে কাব্যর দিকে দেয়। ওয়াইফি, এইভাবে তাকেও না। আমার হার্টবিট যেন আরো বেড়ে যায়। কি না চাহনি এই মায়া ভরা টানা টানা চোখ। উফ। মায়ের খুব বিরক্তি লাগছে, সে হাঁটা শুরু করে দেয়। কাব্য হেসে সেও মায়ের সাথে সাথে আসে। দরজা নক পড়ায় কাজের লোক এসে খুলে দেখে কাব্য নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না থেকে দাদিকে সবাইকে ডাকো, তাড়াতাড়ি এসে তাদের নতুন বউকে বরণ করতে বলো। কাজের লোক গিয়ে তাড়াতাড়ি কাব্যের দাদিমা বাবাকে ডেকে আনে। দাদিমা তো মায়াকে বউ সাজে দেখে কিনা খুশি। মায়াকে এসে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম আমার ঘরের বউ যদি কেউ হয় সেটা তুই। আমার কাব্যের পছন্দ বলে কথা কখনো যেতে দিব নাকি? এই সব বিয়ে করেছি আর কি। যাই হোক দাদিমা, মিসেস কাব্য চৌধুরী দাঁড়িয়ে আছে তোমার সামনে। কেমন লাগছে আমার সারপ্রাইজ? জাস্ট অসাধারণ। দাদিমা নিজের হাতে সোনার বালা খুলে মায়াকে পরিয়ে দেয়। মায়ার মুখে যেন এক বিন্দু হাসি নেই। কাব্য হেসে দেয়। দাদুভাই, কাল সকালে আমি সবাইকে ডাকবো, অনুষ্ঠান হবে। আমার নাত বউ এসেছে আমার বাসায়, আমি কিন্তু পার্টি রাখবো। যা ইচ্ছে করিও, কিন্তু এখন ওকে রেস্ট করতে দাও, রাত তো অনেক হয়েছে। আর দাদিমা, আমার বউকে কেমন লাগছে বললে না তো? আমার দাদুভাইয়ের পছন্দ কি কখনো খারাপ হতে পারে? আমার নাত বউকে পরীর মতো লাগছে। কাব্যের বাবা শুধু মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া চুপ করে আছে, চোখও ফোলা। দেখি বোঝা যাচ্ছে মায়া নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। কাব্য এমন কিছু করেছে যার জন্য বাধ্য হয়েছে। আচ্ছা, আমি আমার বউকে নিয়ে উপরে যাই। কাব্য, আমার কিছু কথা আছে তোর সাথে। মা, তুমি মায়াকে নিয়ে যাও। দাদিমা মায়াকে কাব্যের রুমে নিয়ে যায়। কাব্য, সত্যি করে বলো কি হয়েছে? কিসের সত্যি? মায়া তোকে এত সহজে বিয়ে করতে রাজি হয়েছে, এটা আমি কখনো বিশ্বাস করব না। এমন কিছু তো তুই করেছিস তার জন্য সে তোকে বিয়ে করতে রাজি হয়।
মিস্টার রিয়াজ চৌধুরী, কথায় আছে না, সোজা আঙ্গুলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। ঠিক তেমন হয়েছে। যেখানে টাকার পাওয়ার আছে সেখানে অসম্ভবকে সম্ভব করা ব্যাপারই না। কাব্য এই বলে চলে যায়। কাব্যর বাবা খুবই চিন্তায় পড়ে। ছেলেটা এমন কিছু করে নাই, তো যা খুবই অন্যায়। এইদিকে মায়া কাব্যর রুমে আসে। কাব্যর রুমের চারপাশে শুধু মায়া আর মায়ের ছবি। এইসব দেখে যেন মায়ার বিরক্তি জিনিসটা আরো বেশি লাগে। আমার দাদুভাই বড্ড বেশি ভালোবাসে তোকে মায়া, ওকে কখনো কষ্ট দিস না। মায়া চুপ করে আছে। মনের রানী, কাল থেকে অনেক গল্প করব। এত বড় বাড়িতে একা থেকে থেকে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। উফ, এখন তো দুজন অনেক আড্ডা দিতে পারবো, জমিয়ে গল্প করব। কাব্য এসে দেখে মায়ের সাথে দাদিমা কথা বলছে। হ্যাঁ জানামান, এখন আমাকে আর আমার ওয়াইফিকে একটু একা প্রাইভেট টাইম দাও। ওরে দুষ্টু বউ না, আসতেই দাদিমাকে পর করে দিলি। আমার প্রথম জিএফ তো তুমি আছো আর থাকবে, কিন্তু আমার প্রথম ভালোবাসা আমার ওয়াইফই। বুঝছি। আচ্ছা তোরা রেস্ট কর, আমি মায়া এর জন্য কাপড় পাঠিয়ে দিচ্ছি আর কিছু খাবার। দাদিমা চলে যায়। মায়া চুপ করে বসে আছে। পাশের ছোট টেবিলে নজর যায়, সেখানেও মায়ের ছবি। কফি খেয়েছে যে কাপটা ওইখানেও আছে, কিন্তু কফির কাপেও মায়ের ছবি। এই দেখে যেন মায়ের প্রচুর পরিমাণ রাগ আরো বেড়ে যায়। এই কেমন পাগলামি ভেবে তবুও সে কাব্যর সাথে কথা বলছে না। কাব্য মুচকি হেসে মায়ের সামনে যায়। ওয়াইফি, কি খাবে তুমি? মায়া কাব্যর কোনো কথায় যেন পাত্তা দিচ্ছে না। কাব্য মায়ের হাত ধরতে যাবে, মায়া উঠে দাঁড়ায়, খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। উফ ওয়াইফি, এই চাহনি জাস্ট ফিদা আমি। আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? লজ্জা শরম কেন আসবে এখানে? নিজের বউকে বলছি যে তার ওপর আমি ফিদা, এখানে লজ্জা শরম তো আসার কথাই নাই। আপনার মতো এমন বেশরম আর অমানুষ আমি আমার জীবনে আর দেখি নাই। অমানুষ মানে? হ্যাঁ, আপনি তো মানুষ না, একটা অমানুষ আপনি। আপনার মতো এত নীচ মানুষ আর একটাও হয় না। অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করছেন, ছি। একটা কথা শুনেছ, যে ভালোবাসা আর যুদ্ধে সব কিছু করা যায়। তোমাকে পাওয়ার জন্য আমাকে যত নিচে নামতে হতো আমি নামতাম। এখন যত ইচ্ছা আমাকে অমানুষ, নীচ, ব্লা 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 ডাকো না, ডাকো না কেন, আমার কিছু যায় আসে না। সত্যি এখন এটাই যে তুমি মিসেস কাব্য চৌধুরী। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার মতো হাজবেন্ড পেয়ে নিজেকে সবচেয়ে বেশি আনলাকি মানুষ মনে করছি আমি আজ। হয়তো আল্লাহ আমার উপর নারাজ, তাই আপনার মতো একটা অমানুষকে আমার হাজবেন্ড হিসেবে দিয়েছে। এই অমানুষটাকে আবার ভালোবেসে কখন ফেলো কে জানে। আপনার হাসি পাচ্ছে, সিরিয়াসলি? আজ আমার থেকে সুখী এই দুনিয়ায় কেউ নাই। আজ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, ওই মানুষকে পেয়েছি যাকে আমি চেয়েছি। ভুল ধারণা আপনার, সব সম্পূর্ণ ভুল ধারণা। মানে? আপনি আমায় তো জোর করে বিয়ে করে নিলেন, কিন্তু জোর করে কখনো ভালোবাসা আদায় করতে পারবেন না। আমি সব সময় মেঘকে ভালোবেসে যাব, শুনেছেন আপনি? কাব্য এবার রেগে যায়। এতক্ষণ তো সে হেসে হেসে কথা বলছে, এবার সে রেগে মায়ের হাত শক্ত করে ধরে নিজের দিকে টেনে বলে, আজ নিয়েছো ওই নাম, নেক্সট টাইম যদি ওই নাম নাও তাহলে। মায়া কাব্যকে ধাক্কা দিয়ে জোরে বলে ওঠে, তাহলে কি? হ্যাঁ, তাহলে কি? মেরে ফেলবেন আমায়? হ্যাঁ, মেরে ফেলেন। আপনার মতো লোকের সাথে থাকার চেয়ে মরে যাওয়া তো 1000 গুণ বেটার। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আঘাত করব? আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচ পর্যন্ত আসতে দেব না, ওকে? তুমি যদি ওই মেঘের নাম নাও বা ওই মেঘের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করো তাহলে আমি তাকে খুন করে ফেলবো। তার লাশ তুমি সুন্দরভাবে পাবে, প্যাকেট করা। মায়া কাব্যর গলা চেপে ধরে। যদি আমার মেঘের গায়ে সামান্যটুকু আঁচ লাগে না, তাহলে আমি তোকে খুন করে ফেলবো, বুঝলি? আমার মেঘের নাম আমি সব সময় নিব। আমার মনে সব সময় এই নাম লেখা থাকবে, আজীবন। হাই কিনা লোক! উফ, এই লোকে তো আমি বারবার ফিদা। ইস,
ওয়াইফি, এই কিউটনেসে থেকে পাও? কি? একদিন তুমি আমাকে ভালোবাসবে, অনেক বেশি বাসবে। আর হ্যাঁ, চিন্তা করিও না, তোমাকে আমি স্পর্শ করব না। আবার দেখেও বাংলা ছবির মেয়েদের মতো বলিও না যে এই শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। আসলেই পাগল আপনি, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, পাগল আমি। আমি তোমার পাগল, বলতে পারো আই মিন ক্রেজি লাভার। মায়া বুঝতে পারে কাব্যর সাথে কথা বলা বেকার, তাই সে চুপচাপ অন্যদিকে ফিরে থাকে। আচ্ছা, কি খাবা? বিষ খাবো, তাই এনে দেন। ওহ আচ্ছা, ঠিক আছে। কাব্য এই বলে রুম থেকে বের হয়ে যায়। মায়ার প্রচুর রাগ ওঠে, ভাবে এই কেমন লোক। আবার খুব চিন্তা হচ্ছে এই ভেবে যে মেঘ ঠিক আছে তো, আর তার মা, তারা কি সুস্থভাবে বাড়ি ফিরেছে নাকি না। মায়ের খুব শরীরটা খারাপ হয়, কান্নায় শরীর পুরো দুর্বল হয়ে যায়। তার ছবি দেওয়া কফি কাপটা দেখে যেন আরো রাগ লাগে, হাতে নিয়ে এত জোরে আছাড় দেয় যে একটু শান্তি পায়। অনেক জলদি আফসোস করবি তুই কাব্য চৌধুরী, আমায় বিয়ে করার জন্য আফসোস করবি। হেল বানিয়ে দেবো পুরো লাইফ আমি। মায়া এই বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আয়নার পাশে তার ছবি দেখে আরো রাগ লাগে। ছি, বাথরুমে পর্যন্ত আমার ছবি! এমন পাগল আমি আর জীবনে দেখি নাই। তার কাছে যদি সম্ভব হয় তাহলে সাবানেও আমার ছবি বানিয়ে ইউজ করবে। এইদিকে কাব্য কিছু খাবার নিয়ে এসে দেখে মায়া রুমে নেই। বাথরুম থেকে পানির আওয়াজ আসায় বুঝতে পারে মায়া বাথরুমে গেছে। কাব্য মায়ের জন্য একটা ড্রেস আনে, তা বেডে রেখে খাবারগুলো রেখে রুম থেকে বের হয়ে যায়। মায়া বাথরুম থেকে বের হয়ে দেখে কাব্য এখনো রুমে আসেনি। নজর যায় খাবার আর ড্রেসের দিকে, খুব রাগ লাগে এইসব দেখে। সবগুলো ফেলে দেয়, রাগে রুম অন্ধকার করে এক কোণায় বসে কাঁদতে শুরু করে। খুব বেশি তার কষ্ট হচ্ছে এই ভেবে যে কি হওয়ার কথা ছিল আর হলোটা কি। কেন আল্লাহ, কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আমি জানি না যখন মেঘ সত্যিটা জানবে তার কি হবে। সে তো মরেই যাবে। আমি কিভাবে তার সামনে যাব? এই চেহারা নিয়ে কিভাবে যাব আমি? আমার পুরো লাইফ কেন এইভাবে এলোমেলো হয়ে গেল? কেন? হ্যাঁ, এত স্বপ্ন, এত কিছু, সবকিছু আজ শেষ হয়ে গেল। সবটা, এসব কিছু হয়েছে শুধুমাত্র কাব্যের জন্যে। আমি ওকে কখনো ক্ষমা করব না, কখনো না। ঘৃণা করি আমি অনেক বেশি, ঘৃণা করি তোকে মিস্টার কাব্য চৌধুরী। আজ মায়ের রাগ ঘৃণা সব যেন কাব্যের জন্য বেড়ে যাচ্ছে। এইদিকে কাব্য আজ খুশি এই ভেবে যে তার লাইফে সে তার ভালোবাসার মানুষ কেনেছে। ছাদে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, জানো আম্মা, আজ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, আর সব কিছুর তোমার দয়া। আমি জানি তুমি ওই উজ্জ্বল তারাটা। হ্যাঁ, ছোটবেলায় শুনেছি মানুষ মরে গেলে নাকি ওই তারা হয়ে যায়। যদিও এটা সত্যি নয়, কিন্তু আমার কাছে মনে হয় ওই উজ্জ্বল তারা তুমি। মাম্মা, আজ যদি তুমি আমার কাছে থাকতে কত না খুশি হতে। তোমার ছেলের বউকে দেখে পুরোপুরি মাম্মা, পুরোপুরি। আমি তো ও জানি আমি তো এও জানি না যে তুমি দেখতে কেমন। যদি একটিবার তোমার দেখতাম মাম্মা, তাহলে এই বুকের শান্তিটা হয়তো অনেক হতো, অনেক বেশি। মাম্মা মাম্মা ওঠো। হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু মাম্মা আমরা এখানে কিভাবে? আর আমাদের কেউ যেন একটা অন্ধকার জায়গায় রেখেছে, কিন্তু আমরা এখানে। জানি না কিভাবে। মা মায়া আর তার পরিবার হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। মেঘ, রাতের 2টা বাজে। কিভাবে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না মাম্মা। মায়া মা আমার জন্য অপেক্ষা করছে মাম্মা, আমি জানি আমি না যাওয়া পর্যন্ত সে তার চোখে 2 পাতা এক করতে পারবে না। মাম্মা আমাকে এখনই যেতে হবে। মেঘ, কাল সকালে যাইস, এখন না। না মাম্মা, সকালে অনেক দেরি হয়ে যাবে, সে আমার জন্য অপেক্ষা করছে মাম্মা। অনেক চিন্তায় আছে, আমি শিওর হয়তো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। মাম্মা আমি যাব আর আসব, তুমি শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি এসে যাব। কিন্তু মেঘ, এত রাতে গাড়ি কই আরাবি? মাম্মা বাইক তো আছে, তুমি না বাইকে উঠতে পারো না? আমি তো পারি, আমি তাড়াতাড়ি এসে যাব। কই ছিলে তুমি মেঘ? সরি মেহের ভাই, আসলে আমি আমার মাম্মা
যখনই এসে আসতে যাব, কে বা কারা আমাদের তুলে নিয়ে একটা অন্ধকার রুমে আটকিয়ে রাখে। যখন হুঁশ ফিরে তখন নিজের বাড়িতেই নিজেদের। মানে? হ্যাঁ ভাই, বিশ্বাস করেন ভাই, আমি অনেক চেষ্টা করেছি বের হওয়ার, কিন্তু বের হতেই পারি নাই। আচ্ছা বাদ দেন, মায়া কই, অনেক চেষ্টা করেছি তাই না? তুমি সত্যি অনেক দেরি করে ফেলেছো মেঘ, সত্যি অনেক দেরি করে ফেলেছো। মানে তুমি যখন আসতেছো না, ফোন অফ, তোমার বাড়ি গিয়ে পাই নাই, অনেক সময় কেটে যায়। তখন হুট করে মায়া ঘর থেকে বের হয়, অনেকটা রাতে আসে, প্রায় 11টা করে। আর যখন আসে তখন জানতে পারি মায়া বিয়ে করে এসেছে। মানে মেহের ভাই, মজা করছো তাই না? আমি দেরিতে এসেছি বলে আমার সাথে ফাজলামি করছো তাই না? মেহের ভাই, খুব বাজে মজা, প্লিজ অফ করো আর মায়াকে ডেকে দাও। মজা না মেঘ, সত্যি এটাই। হতে পারে না, আমার মায়া অন্য কাউকে বিয়ে করছে, এটা কখনো সম্ভব না আঙ্কেল। আপনি বলেন এটা মিথ্যা। কাব্য চৌধুরীকে? মায়া বিয়ে করেছে, তাও আবার কাব্যকে। এটা যেন বিশ্বাসই করতে পারছে না। মায়া কাব্যকে একদম সহ্য করতে পারে না, সে মায়া কিনা কাব্যকে বিয়ে করেছে। এটা মেঘ কিছুতে মানতে পারছে না। মেঘ বাহিরে যায় কাব্যের বাড়ি, এই জানতে কেন মায়া কাব্যকে বিয়ে করেছে। আমি জানি মায়া, তুমি ইচ্ছেতে করো নাই। ওই কাব্য তোমায় মা জোর করেছে, আমি তোমাকে নিয়ে আসবো। ওই কাব্যর হাত থেকে আমার মায়া কষ্টে আছে, আমি জানি। আজ যেন তিনজনের জীবনে নতুন মোড় নেয়। তিনজনই আজ কষ্টে আছে, কেউ আজ খুশি হয়। ভালোবাসা বড্ড অদ্ভুত, কখনো দেয় সুখ, আবার দিয়ে দেয় আজীবন বেদনা। ভালোবাসা জিনিসটা আসলে অদ্ভুত। মেঘ কাব্যের বাড়ির ঠিকানা খুঁজে আসে, গেট দিয়ে দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছে না। রাত অনেক, তাও আবার অপরিচিত একজন লোক, কিভাবে সে ঢুকতে দিবে? দেখুন প্লিজ, ভিতরে যাওয়ার আমার জন্য খুবই দরকার, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনার যা দরকার কাল সকালে আসেন, এখন সবাই ঘুমায়। আর ছোট বাবা আজ নতুন বৌনি আসছে, এখন তো একদম যেতে দেওয়া যাবে না, চোর ডাকাতের বিশ্বাস নেই। তোমাকে দেখে কি আপনার ডাকাত চোর মনে হচ্ছে? কেন বোঝার চেষ্টা করছেন না? আর আপনাকে এই মুহূর্তে আমি যেতে দিতে পারি না, আপনি কাল আসেন। আমি কোথাও যাব না, ওকে মায়া মায়া। মেঘ ওইখান থেকে চিল্লানো শুরু করে। কাব্য ছাদে থাকায় শুনতে পায়। সে ছাদ থেকে তাকিয়ে আছে বাহিরের গেটে। মেঘকে দেখে মুচকি হেসে বলে ওঠে, আমি জিতে গেলাম মেঘ, আর তুই হেরে গেলি। বললি না পাওয়ার পাওয়ার দিয়ে কিছু করা যায় না, দেখ আজ পাওয়ার দিয়ে আমি তোর মায়াকে নিজের করে নিলাম। কাব্য দারোয়ানকে কল দিয়ে বলে, ওকে ভেতরে আসতে দিন। ছোট বাবা আপনাকে ভিতরে চাইতে বলেছেন। মেঘ গেটের ভিতরে যায়। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে লাইট সব জ্বলে ওঠে। মায়া মায়ায় কই তুমি? দেখো আমি এসে গেছি তোমাকে নিয়ে নিতে মায়া। কাব্য নিচে নেমে এসে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলে, ভদ্রলোকের বাড়িতে এত রাস্তে আসতে নাই। মেঘ কাব্যকে দেখে রেগে যায়, কাব্যর কলার চেপে ধরে, বলে, আমার মায়া কোথায় বল, আমার মায়া কই রেখেছিস তুই? আস্তে আস্তে, এত হাইপার হলে তো চলবে না বস। তোর সাথে এখানে আমি আসতে কথা বলতে আসি নাই। তার নাম সম্মানভাবে নে, সে এই বাড়ির বউ, চৌধুরী বাড়ির বউ, মিসেস কাব্য চৌধুরী। মায়া কখনই তোকে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারে না। আমি জানি তুই তো তাকে জোর করেছিস এক মিনিট আমাকে আর আমার মাকে, তুই কি কিডন্যাপ করেছিলি আর তাকে জোর করে বিয়ে করেছিস? আরে বাহ, তুই তো দেখি অনেক বুদ্ধিমান। সি, এত নিস তুই? দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে তুই সুখী হবি, তা তুই যা ভাবলি কি করে? সুখ আমার কাছে সব সময় থাকে, ওকে? বলেছিলি না যে পাওয়ার দিয়ে কিছু করতে পারবো না? আজ দেখ, এই পাওয়ার দিয়ে আমি মায়াকে নিজের করে নিলাম। নিচে এত আজ পেয়ে দাদিমা আর কাব্যর বাবা আসে। ও, ওর নাম মেঘ, খুবই ভালো আর ভদ্র ছেলে, অন্তত আমার মতো তো একদম নয়, তাই না মেঘ? জাস্ট সেট আপ, ওকে? মায়া কই তা বল। কি দাদাগিরি, আমার বাড়ি এসে এত রাতে চিল্লায়া, আবার আমার ঘরের বউয়ের নাম নেয়।
দেখুন, আপনি না জেনে মাঝখানে একদম কথা বলবেন না। হ্যাঁ, আমার দাদিমার সাথে উঁচু আওয়াজ একদম কথা বলবি না। এতক্ষণ নর্মালি কথা বলেছি। এই না যে আমি অনেক ভদ্র তোর মতো। গলা ধাক্কা দিয়ে যাওয়ার আগে এখান থেকে চলে যা। মায়ার সাথে দেখা না করে আমি কোথাও যাব না, ওকে? মায়া মেঘের আওয়াজ পেয়ে নিচে নেমে আসে। মেঘকে দেখে অনেক খুশি হয়ে যায়।